কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কার কাছে আমরা বিচার চাইব? হাসিনার কোন বিচারক তার নারকীয় শয়তানিগুলির বিচার করবে? কি বিচার তারা করবে তা কি আমরা জানি না? সুতরাং ওদের কাছে বিচার চাওয়ার অর্থ হলো এই আন্দোলনটাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া এবং আবারও আর এক চালবাজির সুযোগ তৈরি করে দেওয়া। হাসিনার কাছে, ওর বিচারকদের কাছে বিচার আশা করার কিচ্ছু নেই। ওদের বিচার করার দায়িত্ব তো আমাদের উপরে, আর নয় ওদেরকে যেতে হবে জনমের মতো। 20 জনেরও অধিক অকালে ঝরে যাওয়া সোনার সন্তানের জন্য সুতীব্র শোক প্রকাশের সাথে সাথে সকল আন্দোলনকারীদেরকে সশ্রদ্ধ অভিবাদন। প্রথম অভিবাদন এই জন্য যে বারবার জনগণের অধিকার লুণ্ঠন করতে শেখ হাসিনার আইনের হাইকোর্ট দেখানোর নির্লজ্জ দম্ভকে তরুণ ছাত্ররা তার মুখের উপর ছুঁড়ে মেরেছেন। হাসিনা তার আইনি চালবাজি চরিতার্থ করতে গিয়ে বলে, মুক্তিযোদ্ধারা খুব ধরলো, তারা মামলা করলো। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা, বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশটা চালাতে আসবে, তাদের তো এই ধারণাগুলি দরকার। আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত। আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কি ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আজকে যখন আদালতে চলে গেল, আদালতে সেটা সমাধান, এবং আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসেন, আর্গুমেন্ট করেন, বলেন, তা আদালতে যাক, বলুক না, তারা রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে। ও এক মক্ষম ইংরাজি শব্দ শিখেছে, সাবজুডিস। আদালতের কোনো প্রক্রিয়ার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। ও এবং ওর দলবল ভাবে ওরা কত বড় আইন বিশারদ, কত বড় বুদ্ধিমান। ও প্রথম সেই 2011 সালেই জননন্দিত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা ধ্বংস করে আইনের হাইকোর্ট দেখি। ওভাবেই সে শান্তিপূর্ণভাবে তাকে ক্ষমতাচ্যুত করার গণতান্ত্রিক অধিকারটুকু জনগণের কাছ থেকে কেড়ে নেয়, তৈরি করে অশান্তির পথ। চলতে থাকে একটার পর একটা আদালতি অনাচার, বিরোধী রাজনৈতিক নেতাদের বিচারিক হত্যাকাণ্ড, এক এক নেতার উপর শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি, গ্রেপ্তার, অবর্ণনীয় দমন পীড়ন। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের উপরেও শতাধিক মামলা, মেয়াদের পর মেয়াদ ভোট চুরির নির্বাচনকে বৈধতা দেওয়া, একের পর এক হাজার হাজার কোটি টাকা লুটকারীদেরকে আইনি খালাস দেওয়া, এবং সম্প্রতি কোটার চালবাজি চরিতার্থে ছাত্রদেরকে সংবিধান পাঠের দম্ভপূর্ণ সবক দেওয়া চলতেই আছে, কোনো শেষ নেই। তবে এইবার ওই চালবাজি সবকের পরদিনই ছাত্ররা তার সংবিধান শিক্ষা বদলে দিয়েছে। এখন সে ডাকাডাকি করছে আলোচনায় বসার জন্য। ছাত্ররা সাফ জানিয়ে দিয়েছে, সহপাঠীদের লাশ মারিয়ে কোনো আলোচনা নয়, আলোচনা ছাড়াই সরকার ঘোষণা দেয়। তাহলে সরকার এই আদালতি চালটি বাতিল করলেই কি আমরা আন্দোলন বন্ধ করে আগের অবস্থায় ফিরে যেতে পারি? ছাত্ররা সমস্যারে বলেছেন, অবশ্যই না, গুন্ডা পুলিশ নির্যাতনের বিচার করতে হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কার কাছে আমরা বিচার চাইব? হাসিনার কোন বিচারক তার নারকীয় শয়তানিগুলির বিচার করবে? কি বিচার তারা করবে তা কি আমরা জানি না? তাদের কাছে বিচার চাওয়ার অর্থ হলো এই আন্দোলনটাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া এবং আবারও ওর আর এক চালবাজির সুযোগ তৈরি করে দেওয়া।
হাসিনার কাছে, ওর বিচারকদের কাছে বিচার আশা করার কিচ্ছু নেই। ওদের বিচার করার দায়িত্ব তো আমাদের উপরেই। প্রাণপ্রিয় সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা তো সেই 2018 সালে সড়ক সংস্কার আন্দোলনের অভিজ্ঞ সৈনিক। আপনারা জানেন যে রাজপথ আপনাদের শক্তির জায়গা। পুলিশ আপনাদের কাউকে আপনাদের মাঝ থেকে তুলে নিয়ে যেতে সক্ষম নয়। তারা হামলা করে যখন আপনারা বাড়িতে ফেরত যান। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 এর অভিজ্ঞতা। পুলিশ আন্দোলনের সময় আপনাদের ভিডিও চিত্র তুলে রাখত এবং আন্দোলন স্থগিত হয়ে যাওয়ার পর আপনাদের বাড়িতে বাড়িতে হামলা করে গ্রেপ্তার করে আনত। তখন আপনাদের অভিভাবকগণ গ্রামগঞ্জ থেকে সেই ঈদের সময় ছুটে আসেন ঢাকায়, কিন্তু খোঁজই পান না গ্রেপ্তার করে আপনাদেরকে কোথায় রাখা হয়েছে। তারা একবার পুলিশ, একবার ডিবি, একবার র্যাব, একবার আমলা, সকলের দুয়ারে দুয়ারে ধর্ণা দিতে থাকেন। কি হৃদয় বিদারক ছিল সেই দৃশ্য। 2024 সালে এসে শুনুন আবারও পুলিশের আস্ফালন। হারুন, যে ভাতের দোকানের হারুন নামে অধিক পরিচিত, সে গত 18 তারিখে বৃহস্পতিবার কি বলেছে সেটি তুলে ধরছি, শুনুন। আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম আমরা পেয়েছি। যে সকল লোকদেরকে এখানে ইউজ করা হচ্ছে তারা কিন্তু ছাত্র না, তারা কোঠাবিরোধী আন্দোলন লোক না, তারা হলো জামাত শিবির, বিএনপির ক্যাডার। তারা বাংলাদেশের যে প্রান্তে থাকবে তাদের সকলের বিরুদ্ধে মামলা রুজু হবে এবং তাদেরকে ঘর থেকে আমরা ধরে তুলে নিয়ে আসবো। অর্থাৎ 2018-তে যা করেছিল এবার তারা তাই করবে, তারই প্রতিজ্ঞা। আস্ফালন, হুমকি। তরুণ বন্ধুরা এবং দেশের সমগ্র জনগণ, আমাদের আন্দোলন থামানোর উপায় নেই। জরুরি আইন, সেনা শাসন যাই আসুক, আমাদের আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই। এবারের লড়াই শেষ পর্যন্ত পৌঁছাতেই হবে। বারবার বাংলার সোনার সন্তানদেরকে রাজাকার হিসেবে প্রতিপন্ন করার কুরাজনৈতিক চাল দিয়ে বারবারের মতো এবারেরও ছাত্র জনতা ন্যায্য দাবি বানচাল করার জন্য আইনের হাইকোর্ট দেখিয়ে এবারেও সরকারি গুন্ডা বাহিনী, অত্যাচারী পুলিশ এবং সরকার প্রধান জীবনঘাতী ধাক্কা দিয়ে অরাজনৈতিক কোটা বিরোধী আন্দোলনকে রাজনীতির আগুনে ছুঁড়ে ফেলেছে। এখন আর মঞ্জিলে মকসুদে না পৌঁছানো পর্যন্ত পেছন ফিরে তাকানোর অবস্থা নেই। ওর থাবা থেকে আমাদের প্রাণপ্রিয় দেশটাকে উদ্ধার করে জনগণের হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমরা থামতে পারব না। তবে কঠিন প্রশ্নটা হলো, কিভাবে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর সে করবে? এই কথা তাকে বলার কোনো মানে হয় না যে সে কোনো নির্দলীয় নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়কের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। ওকে কিছু করতে দিলেই সেখানে ও সরীসৃপের ডিম পেড়ে যাবে। ও শুধু স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে চলে যাক, অথবা আমরা ওকে বন্দী করব। তারপর আমাদের লাগবে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনী সরকার। কিন্তু সেটি কিভাবে গঠিত হবে তার স্পষ্ট রূপরেখা আমাদের থাকতে হবে। আমরা যাদেরকে দায়িত্ব দেব বা যাদেরকে নির্বাচিত করব, তারা আবারও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবে কিনা সেটা জনগণ কিভাবে নিশ্চিত হবে? এই প্রশ্নে আমাদেরকে অবশ্যই স্মরণে রাখতে হবে যে জনগণ ৭৪ বছর আগে যাকে সর্বস্ব দিয়ে বিশ্বাস করেছিল, লক্ষ লক্ষ প্রাণ বিসর্জন দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনে যার হাতে সঁপে দিয়েছিল, সেই শেখ মুজিবই নিজেকে এই মাটির সর্বনিকৃষ্ট বিশ্বাসঘাতক প্রমাণ করেছিল। সেই জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল বহুদলীয় গণতন্ত্রের অধিকার। অপরিসীম দুর্নীতি, লুটপাট, মিথ্যাচার, প্রতারণার কথা না হয় নাই বললাম। তারপরেও জনগণ কয়েকবার বুকের রক্ত রাজপথে ঢেলেছে, কিন্তু বারবারই দুর্নীতি, জালিয়াতি, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। এখন যে রাজনৈতিক নেতাগণ জনগণকে বারবার ডাকলেও তারা সাড়া দেন না, তার প্রধান কারণ বোধ করি এটি। আমাদের অনেকেই বারবার জনগণকে ডেকেছি, আসুন আপনারা আপনাদের দেশের মালিকানা বুঝে নিন, কিন্তু কিভাবে মালিকানা তাদের হবে? জনগণের কাছে এই প্রশ্নের কোনো জবাব নেই যে আমি আমার বা আমার সন্তানের রক্ত ঢেলে আবার কোনো বিশ্বাসঘাতকের হাতে ক্ষমতা তুলে দেব। জনগণের সক্রিয় অংশগ্রহণ পেতে এই প্রশ্নের সন্তোষজনক উত্তর তাদের কাছে দিতে হবে। এখানে আমার মনে হয় যে একটি মৌলিক ব্যবস্থা আমরা প্রণয়ন করতে পারি। হাসিনার পদত্যাগের সাথে সাথে জাতিসংঘের তত্ত্বাবধানে ভোটারদের মধ্য থেকে সহজ লটারি কিংবা স্তর ভিত্তিক লটারির মাধ্যমে জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিত্বশীল একটি
প্রতিনিধি পরিষদ গঠন করতে পারি। যদি 300 থেকে 500 সদস্য বিশিষ্ট এমন একটি পরিষদ গঠন করা যায়, তাহলে সেখানে দেশের বিভিন্ন জনগোষ্ঠী থেকে মোটামুটি সমানুপাতিক প্রত্যক্ষ প্রতিনিধিত্ব থাকবে। এভাবেই দেশের জনগণ মালিকানা প্রত্যক্ষভাবে তাদের হাতের মধ্যে নিতে পারবেন। এই পরিষদের হাতেই দেশের যে কোনো আইন পাশ করার সর্বোচ্চ ক্ষমতা তুলে দিতে পারি। এভাবেই জনগণ তাদের দেশের দখল নিতে পারেন। এ প্রসঙ্গে আরেকটি বিষয় বলে রাখি যে জাতিসংঘের বদলে আমাদের আন্দোলনকারী ছাত্রদের উপরেই আমরা এই প্রত্যক্ষ প্রতিনিধি পরিষদ গঠনের দায়িত্ব দিতে পারি। তারা দায়িত্বটি সততার সাথে এবং সুন্দরভাবে পালন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এই প্রসঙ্গে গত 2018 সালের সড়ক সংস্কার আন্দোলনের সময় আমাদের শিশু কিশোররা কিভাবে সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিল সেটি আমরা স্মরণ করতে পারি। 2024-এ স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়ে ছাত্ররা সেই অধিকার ইতিমধ্যেই অর্জন করেছেন। উল্লিখিত প্রতিনিধি পরিষদ গঠনের পর জনগণ আলাপ আলোচনার মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচনী সরকার বা নির্বাচন কমিশনের রূপরেখা তাদের কাছে পেশ করতে পারেন। সেই নির্বাচনী সরকার বা কমিশনই পরবর্তী জাতীয় নির্বাচন পরিচালনা করবে বর্তমান সংসদীয় আসনসমূহের জন্য। বর্তমান সংসদ বহাল থাকবে নেত্রী পরিষদ হিসাবে এবং সেখানে সদস্য নির্বাচিত হবে গণভোটের মাধ্যমে। এরা আইন কানুনের খসড়া প্রস্তুত করবেন, কিন্তু চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদের কাছে পাঠাবেন। প্রতিনিধি পরিষদের সদস্যগণ 4 বা 5 বছর অন্তর লটারির মাধ্যমেই নির্বাচিত হতে থাকবেন। এমন ব্যবস্থায় জনগণের সাথে কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠী, দল বা নেতা কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবে না। তেমন কিছু সন্দেহ করলে প্রতিনিধি পরিষদ সেই আইন অনুমোদন করবেন না বা কোনো সন্দেহজনক নির্বাহীকে পদচ্যুত করতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি জনগণকে এই ব্যবস্থা সম্পর্কে বোঝাতে এবং নিশ্চয়তা দিতে পারি, তাহলে তারা দেশের মালিকানা বুঝে নিতে নিশ্চয়ই এগিয়ে আসবেন। এতক্ষণ স্বপ্ন দেখলাম আমাদের লক্ষ্যে, কিন্তু পথ এবং পদ্ধতিটি কি হবে? ইতিমধ্যে ছাত্র আন্দোলনকারীদের 20 জনেরও বেশি মৃত্যুবরণ করেছেন, 5 শতাধিক আহত, আর শেখ হাসিনা তার ছাত্রলীগ, পুলিশ লীগ এবং সৈনিক লীগের কাছে জড়ো করেছে নৃশংস মারণাস্ত্রের বিপুল সমাহার। আমরা তাদেরকে অস্ত্র দিয়ে মোকাবেলা করতে পারবো না। আমাদের দিক থেকে তাদেরকে অভিভূত করতে হবে আন্দোলনকারীদের সংখ্যা দিয়ে। জনগণের বিশাল মিছিলের সামনে আওয়ামী গুন্ডা, পুলিশ, বিজেপি, সেনাবাহিনী যেন অস্ত্র ওঠানোর সাহস না করে, কিন্তু এখনো জনগণ সেই মাত্রায় নামেননি। সময় ফুরিয়ে যায়। 2018 সালে শিশু কিশোরদের সড়ক সংস্কার আন্দোলনে আমাদের দেশের সংবাদ মাধ্যম সহ সমগ্র জনগণ অকুণ্ঠ সমর্থন করেছিল। সেই আন্দোলন ছিল সারা পৃথিবীর মানুষের জন্য এক ইতিহাস। শিশু কিশোররা ইতিহাসে কখনো কোথাও স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে ওভাবে রুখে দাঁড়ায়নি, কিন্তু সেই আন্দোলনও ব্যর্থ হয়। ব্যর্থতার প্রধান কারণ ছিল আমরা বড়রা, অভিভাবকরা আমাদের সন্তানদের পাশে গিয়ে দাঁড়ায়নি। এবার যেন তা না ঘটে। তাই দেশের সমগ্র জনগণ, ছাত্রদের, অভিভাবকবৃন্দের কাছে আমার আকুল আবেদন যে আপনারা আপনাদের সন্তানদের পাশে এসে দাঁড়ান, না হলে তাদের সমস্ত আত্মত্যাগ, এতগুলি অমূল্য জীবন আবার বৃথা যাবে। আমরা আবারও 5, 10 নাকি কত বছরের জন্য এদের খপ্পরে নির্যাতিত হতে থাকব, তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। পরিশেষে সকল হতাহত ছাত্র বন্ধুদের প্রতিনিধি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের সেই নির্ভীক আত্মত্যাগের দৃশ্যটি আবারও তুলে ধরব। বারবার হাতের লাঠি দিয়ে পুলিশের ছোড়া ইট ঠেকানো, শরীর বেঁকিয়ে পাটকে লড়ানো, পরক্ষণেই গুলির সামনে সোজা হয়ে বুক চিতিয়ে দাঁড়ানোর দৃশ্যটি আমার কখনো মনে হয়েছে নির্বুদ্ধিতা, কখনো মনে হয়েছে স্বৈরাচারের নিগড় থেকে মুক্তির স্বপ্নিক উদ্বেল নৃত্য। এই দৃশ্য বাংলার ইতিহাসে চিরকালের জন্য খোদাই হয়ে গেছে। আশা করি অদূর ভবিষ্যতে কোনো কোরিওগ্রাফার আবু সাইদের এই বীরত্বময় ভঙ্গির উপর ভিত্তি করে রচনা করবেন 2024 সালের মুক্তি সংগ্রামের নাচ। সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। দেখুন আরেকবার আবু সাইদের মুক্তির নৃত্য। কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয়িত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য।
মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার।